ইউটিউবে প্রকাশিত সবগুলো ভিডিওর প্রবলেম সমাধানের জন্য নিয়মিত এখন থেকে জুম লাইভ ক্লাসে দেখা হবে। জুম লাইভ ক্লাসের সমস্ত আপডেট জানার জন্য নিচের লিংকে নজর রাখুন। নিচে আমার গ্রুপ লিংক দেওয়া আছে, ওই গ্রুপে আপনারা পেয়ে যাবেন যে জুমের পরবর্তী ক্লাসগুলা। এখানে প্রধানত আমি নবম দশম এবং একাদশ দ্বাদশ এবং নতুন একাদশ এই দুইটা গ্রুপে ভাগ করেছি। এই গ্রুপগুলোতে যে কাজটা করা হবে, আমার যে ভিডিওগুলো আছে, যে ক্লাসগুলো আমি অলরেডি নিয়েছি, এই ক্লাসগুলোর ভিতরে আপনাদের ভিতর কি কিছু কনফিউশন থাকতেছে বা হোমওয়ার্ক বুঝতেছেন না, হোমওয়ার্কের রেজাল্টটা কেমন হওয়া উচিত, ওইখানে আমার সাথে একটু সরাসরি কথা বলা দরকার। তো একটা নির্দিষ্ট সময়ে গ্রুপে জানিয়ে দেওয়া হবে, ওই গ্রুপ লিংক থেকে আপনারা নির্দিষ্ট সময়ে সময়সূচিগুলো জানতে পারবেন। সাথেই থাকুন, দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে, পরবর্তী শিডিউলে। শিডিউল মেনে ক্লাসে অ্যাটেন্ড করুন। সবাইকে ধন্যবাদ। আমাদের যে পুরাতন লেকচারটা আছে, যে পুরাতন যে পরীক্ষাটা গেল, লাস্ট পরীক্ষার প্রশ্নগুলো আমি সলভ করার একটু চেষ্টা করি। ওকে, তো লাস্ট পরীক্ষার প্রশ্নটা কি ছিল? এরকম একটা প্রশ্ন ছিল, এর ভিতর সবার মোটামুটি প্রবলেম যে জায়গায় ছিল, 1 নাম্বার প্রশ্নে প্রবলেম ছিল সবার প্রশ্ন ছিল 1 নাম্বার প্রশ্নে, এই 1 নাম্বার প্রশ্নে প্রবলেম ছিল। তারপর প্রবলেম ছিল তোমাদের 2 নাম্বার প্রশ্নে, যে নৈকটলীয় জিনিসটা নিয়ে তোমরা এত বেশি বুঝো নাই। এরপরে তোমাদের প্রবলেম ছিল অনধিকৃত আয়তন, যদিও আমি অনধিকৃত বিষয়টা অনেকবার বোঝানোর চেষ্টা করছি, তারপর এটাতে তোমাদের প্রবলেম রয়ে গেছে। তারপর এইটা আমি অনেক ভালো করে ঘনজ্যামিতির যখন ওই সূত্রের ব্যাখ্যা দিই, তখন এই পৃষ্ঠতল বা এই ধারের যে বিষয়গুলো বুঝাইছি, তোমরা প্যাচ লাগায় ফেলছো যথারীতি আবারও, তো আমি এগুলো আবার সলভ দিব আজকে। আর 6 নাম্বার প্রশ্ন ওইরকম সমস্যা হয় নাই। আমি তোমাদের যে পরীক্ষা দিচ্ছি, তোমাদের উত্তরগুলো আমি দেখতে পারি, তো আমি উত্তরগুলো দেখে যে প্রবলেমগুলো পাইছি এগুলো বলতেছি। আর এই ক্যাপসুলের অঙ্কটা অনেক মজার একটা অঙ্ক। এই অঙ্কটা তোমাদের বইয়ের উদাহরণের অঙ্ক, তোমাদের বইয়ের উদাহরণ থেকে আমি অঙ্কটা তোমাদের অ্যাড দিছি এখানে, যাতে তোমরা বইয়ের উদাহরণগুলো পড়তেছো কিনা। তো 1 এবং 2 নাম্বার প্রশ্ন অনেকেই সরাসরি প্রশ্ন করছে যে স্যার আপনি বলছেন ভিডিওর উপর ক্লাস নিবেন, ভিডিওর উপর ক্লাস নিতে গিয়ে তো আপনি আমাদের যে 1 নাম্বার প্রশ্ন এবং 2 নাম্বার প্রশ্ন আমাদের পড়ার নাই। আসলে আমি যখন ভিডিও ক্লাসগুলো নিতেছি, আমি কিন্তু বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো তোমাদের পড়ায় দিতেছি। এখন তোমাদের কাজ হচ্ছে বইয়ের সাথে এটা অ্যাডজাস্ট করা, বইয়ের সাথে মিলিয়ে পড়া। যখন তোমাদের আমি একটা কাজ দিই, তোমাদের আমি ফোর্স করে একটা কাজ দিই, কাজটা কি? তোমাদের আমি যেটা বলি সেটা হচ্ছে কি, যে যে তোমাদের যে কাজটা দিই সেটা হচ্ছে কি, যে তোমরা ভিডিওগুলো লিখো। কেন লিখতে বলি? কারণ তোমরা যখন ভিডিওগুলো দেখো, তখন অনেক কিছুই কি হইতেছে, অনেক কিছুই তোমাদের মিস হয়ে যায়, বা তোমরা অনেক কিছু ওই ডিপলি চিন্তা করে দেখো না, ভাষা একটা দেখা চলে যাও। তো যার জন্য তোমাদের প্রবলেম গুলা হয়, আমি সলভ করব। আর হ্যাঁ, এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটা তোমরা ইউটিউবে আবার পাওয়া যাবে। আমি এখন রেকর্ডিং এ আছি, তো ক্লাসটা তোমরা ইউটিউবে পাওয়া যাবে। তো যাদের প্রবলেম হইতেছে তারা আরো ভালো করে দেখতে পারবা, বারবার রিভাইন্ড করে দেখতে পারবা। ওকে, তো চলো যেটা বলছি, তো যখন তোমরা বই পড়বা, বইয়ের সাথে মিলা এই প্রশ্নগুলো পড়া লাগবে। ওকে, বইয়ের উদাহরণগুলো দেখা লাগবে। তো চলো আমরা সরাসরি প্রশ্নে যাই। 1 নাম্বার প্রশ্নে কি ছিল, যে নিচের কোনটি দ্বিতল কোণ? তো দ্বিতল কোণের বিষয়টা একটু বোঝানোর জন্য আমি ইচ্ছা করি তখন পড়াই নাই, যে তোমরা কেমন রেসপন্স করতেছো এটা জানার জন্য, বা বই ফলো করতেছো কিনা এটা বোঝার জন্য। তো দ্বিতল কোণের বেসিকটা যদি বুঝাই আমি, তুমি তোমাদের যে ঘর আছে, ঘরের ওয়ালের দিকে তাকাও একটু। ঘরের দুইটা ওয়াল একটা জায়গায় মিলিত হয়েছে, দুইটা ওয়াল এইরকম এসে একটা জায়গায় মিলিত হয়েছে, এই জায়গায় ভালো করে খেয়াল করছো? যেই দুইটা তল যদি এক জায়গায় মিলিত হয়, একটা মারাত্মক এমসিকিউ প্রশ্ন, যে যদি দুটি তল এক জায়গায় মিলিত হয় তবে সেখানে একটা সরল রেখা উৎপন্ন হয়। যদি দুইটা তল এক জায়গায় মিলিত হয়, সেখানে কি উৎপন্ন হয়? একটা সরল রেখা উৎপন্ন হয়। তো তোমাদের যে দুইটা তল, ঘরে যে দুইটা তল, দুইটা ওয়াল একসাথে এসে মিলতেছে, এখানে একটা সরল রেখা উৎপন্ন হয়েছে, যেটা আমাদের ঘরের কর্নার বলতে পারি। কর্নারে যেরকম থাকে ওইরকম একটা কর্নার বলতে পারি। ঠিক আছে?
এই যে ঘরের কর্নারটা আছে, এই ঘরের কর্নারের উপর বা দুইটা ঘরের যে এই যে এরকম কোণ এসে মিলছে, এই দুইটা কোণের উপর তুমি একটা বিন্দু নাও ও। ওই ঘরের কর্নার উপর তুমি একটা বিন্দু নাও কি ও। একটা বিন্দু নাও কি ও। এই যে আমি একটা বিন্দু নিলাম কি মিনিট, একটা বিন্দু নিলাম কি ও। দেখছো আমার কি এডি একটা তল, আমার কি এডি একটা তল, একটা তল কি বলতো, এডি একটা তল আর একটা তল হইছে ও। এই সিডি সিবি, একটা এডি তল বলতে পারি, একটা সিবি তল বলতে পারি, বা এবি তল বলতে পারি, সিডি তল বলতে পারি, এরকম কোনাকুনি ভাবেও বলতে পারি, ঠিক আছে। একটা তল কি সি ডি, আমি যদি এটা বলি সিডি একটা তল, এই একটা তল, আর এখানে আরেকটা কি এবি তল। তো এইটা যেহেতু 3D চিত্র, তোমরা এখানে ক্লিয়ার বুঝবে না, তোমরা সবাই যেটা করবা তাদের ঘরে কর্নারের দিকে তাকাও, কর্নারের দিকে তাকায় দেখো যে একটা দুইটা তল, দুইটা ওয়াল যে জায়গায় মিলছে এই জায়গায় একটা রেখার মতো উৎপন্ন হয়েছে। তো ওই রেখায় একটা বিন্দু নিলাম ও। এই ও থেকে তুমি একটা ওয়ালের উপর একটা লম্ব আঁকো, মানে একটা রেখা কল্পনা করো, ওয়াল বরাবর একটা লম্ব রেখা কল্পনা করো, আর ওই ওয়াল বরাবর একটা লম্ব রেখা কল্পনা করো। এই যে একটা লম্ব রেখা কল্পনা করছো ওএন, আর একটা লম্ব রেখা কল্পনা করছো কি ও এম। এই যে ওএন, এই যে তোমার দুটো ওয়াল এই জায়গায় ছিল, দুইটার লম্ব রেখা চিন্তা করছো, দুইটার লম্ব রেখার মধ্যবর্তী যে কোণটা আছে এম ও এন, এটা কি বলে কি দ্বিতল কোণ। কেন দ্বিতল কোণ বলে, দেখো দুইটা তলের অ্যাডজাস্ট হওয়াতে কিন্তু কোণটা উৎপন্ন হয়েছে। আমাদের প্রশ্নের ভিতরে উত্তর দেয়া আছে যে দ্বিতল কোণ কোনটি। তো বলতো প্রশ্নের উত্তর কি হবে, দ্বিতল কোণ এম ও এন। সেই জায়গায় অনেক কষ্ট করে আমার যে স্টুডেন্ট এটা পাঠাইছে প্রিয়ন্তী, সে অনেক কষ্ট করে এখানে টোটাল তোমাদের বইয়ে যে ব্যাখ্যাটা দেয়া আছে দ্বিতল কোণের পুরাটা সে এখানে নিয়ে আসছে এবং নিজের সাথে মিলাই করছে, অনেক ভালো কাজ করছে, তাকে অসংখ্য ধন্যবাদ। যে দুইটি সমতল সরল রেখায় ছেদ করলে তাদের ছেদ রেখাস্থ যে কোনো বিন্দু থেকে সমতল দ্বয়ের প্রত্যেকের উপর ওই ছেদ রেখার সাথে লম্ব এরূপ একটি রেখা অঙ্কন করলে উৎপন্ন কোণই ওই সমতল দ্বয়ের অন্তর্গত দ্বিতল কোণ। এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবা, কারণ এটা তোমাদের কিন্তু ক নাম্বারের প্রশ্নে আসতে পারে। যদিও ইদানিং ক নাম্বারের প্রশ্নে সংজ্ঞা টাইপের বিষয় আসে না, তবে ক নাম্বারের প্রশ্নে আসার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ক নাম্বারের প্রশ্নে তোমাদের দ্বিতল কোণটা আসতে পারে, যে দ্বিতল কোণ কাকে বলে। আবার বলি যে যে দুইটা তল এক সাথে মিলিত হয়েছে আর এইখান যে অন্তর্গত কোণটা। তো দ্বিতল কোণ ক্লিয়ার, তোমরা একটু কষ্ট করে দেখে নিবা। আর এই ফাইলটা যদি তোমরা চাও আমি গ্রুপে আপলোড দিয়ে দিব, এই পিডিএফ ফাইলটা তোমাদের জন্য আপলোড দিয়ে দিব। তারপর এ বি ও সিডি রেখাদ্বয় সমান্তরাল হলে কিরূপ হয়, তারা কিরূপ হয়। মনে রাখবা যদি সমান্তরাল হয় দুইটা রেখা, তাহলে কিন্তু দুইটা রেখা দিয়ে একটা তল কল্পনা করা যায়। দুইটা রেখা দিয়ে কি একটা তল কল্পনা করা যায়, একটা সমতল একটা তল কল্পনা করা যায়, ঠিক আছে। এক তলের উপর যদি না হয় তাহলে কিন্তু কি হইতে পারবে না, তারা সরল রেখা হইতে পারবে না। দেখো কি বলছে সংজ্ঞায়, তোমাদের বইয়ের হুবহু লাইন এটা, তোমাদের বইয়ের যে প্রাথমিক আলোচনা আছে এখান থেকে হুবহু নেয়া। একাধিক সরল রেখা একই সমতলে অবস্থিত হলে বা তাদের সকলের মধ্য দিয়ে একটি সমতল অঙ্কন করা গেলে, একটি সমতল অঙ্কন করা গেলে একটি সমতল অঙ্কন করা সম্ভব হলে ওই সরল রেখাগুলোকে একতলীয় রেখা বলে। একটির জন্য একতলীয়, এখানে উত্তরটা সমতলীয় হয় নাই, ঠিক আছে। একটা যদি সমতলীয় রেখা উৎপন্ন হয়, এই একটি কথার জন্য সমতলীয় উত্তরটা না হইয়া একতলীয় উত্তরটা হয়েছে। এবং এইটাও কিন্তু তোমাদের কি একতলীয় যে রেখা আছে সেটা সংজ্ঞা, যে একতলীয় রেখা কাকে বলে। আচ্ছা আমরা যাই যে নির্দিষ্ট নিচের চিত্রের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তো এই 4 নং প্রশ্নের উত্তরে আমরা দেখব যে বিষয়টা কি কি আছে একটু বলো তো। যে আমরা দেখতে পারতেছি একটা বক্স আছে, আমরা গিফটের জন্য এই একটা আয়তাকার বা ঘন বস্তু আকার ঘনক আকারের কি একটা বক্স নেই, এই বক্সের ভিতর একটা কি গোলক থাকে, একটা গোলক আমরা ঢুকায় রাখছি, যে বক্সের ভিতর একটা গোলক ঢুকায় রাখছি। আমাদের কথা হয়েছে হলো গিয়া যে অনধিকৃত আয়তন কত বা অনধিকৃত ক্ষেত্রফল কত। অনধিকৃত এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি, অধিকার করে নাই এরকম, অনধিকৃত মানে অধিকার করে নাই বা এই এরিয়াটা সে দখল করতে পারে নাই, ওই আয়তনটা বা ওই ক্ষেত্রফলটা বের করতে বলে, ঠিক আছে। এটা আমি বারবার বলছিলাম, এই আমার যে
সৃজনশীল সমাধানগুলো ছিল, এই টাইপের অনেকগুলা প্রশ্ন আমরা আলোচনা করছিলাম। তো ওই সময় ভালো করে আলোচনা করছি যে অনধিকৃত জিনিসটা কি। তারপরেও প্রশ্ন থাকলে তোমরা আমাকে পরবর্তীতে প্রশ্ন করো। আর তোমাদের প্রশ্ন করার জন্য আমি আবার এটার সমাধান শেষে তোমাদের একটা সেগমেন্ট রাখবো, কোশ্চেন এন্ড আনসার। তো ওইখানে আবার আমি তোমাদের কোশ্চেনগুলো নিব। তো কোশ্চেনগুলো একটা জায়গায় তোমরা নোট করে রাখতে থাকো, ওকে, যদি মনে কোনো আরো প্রশ্ন জাগে। তো এই যে দেয়া আছে গোলকের আয়তন কত, তো এইখানে বলা আছে যে বক্সের ভিতর, এই যে বক্সটা আছে বক্সের ভিতর গোলকটা ঠিকভাবে এঁটে যায়। এঁটে যায় মানে কি, সে তল বরাবর ঘেঁষে থাকে গোলকটা। তাহলে এই যে ঘনকের যে ধার আছে, ধার মানে কি একটা সাইড, এই যে সাইডটা, এই যে সাইডটা আছে, এইটাই কি আমার গোলকের ব্যাস না? হ্যাঁ, অবশ্যই এটা গোলকের ব্যাস। আমার প্রশ্ন দেয়া ছিল গোলকের ব্যাস ইকুয়ালস টু ঘনকের ধার ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। তাহলে দেখো গোলকের আয়তন কত, আমরা জানি 4/3 পাই আর কিউব গোলকের আয়তনের সূত্র। এখানে কিন্তু মাইন্ড ইট, আমরা ব্যাস ব্যাসার্ধ নিয়ে প্রচুর ঝামেলা করি। ব্যাস এবং ব্যাসার্ধ যে 2r আর r এর ভিতরে আমরা একটা প্রচুর কনফিউশন লাগাই। তো এখানে বলা আছে ব্যাস, এই কথাটা যখন তোমরা আনসার করবে এই কথাটা ভালো করে মনে রাখবা, ব্যাস জিনিসটা কি, ওকে। আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ নেওয়ার পরে 4/3 পাই আর কিউব। তো এখন ইজিলি উত্তরটা হয়ে যেতেছে, ঠিক আছে। তো এখন হয়েছে কি, তোমাদের পরীক্ষাতে তোমাদের আগের মতো এখন টিচাররা একটু টেকনিক্যাল প্রশ্ন চিন্তা করে। তো দেখা যাবে কি আস্তে আস্তে যতই তোমরা বড় হবা, তখন পরীক্ষার অপশন গুলাতে করবে কি ব্যাস রে আর ধইরা, মানে এখানে আর এর পরিবর্তে 6 ধইরা উত্তর দেয়া থাকবে, 3 ধইরা উত্তর দেয়া থাকবে। তো যাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে না বা যারা তাড়াহুড়ায় থাকবা, সাবধান থাকবে না, তারা কিন্তু ভুল করার সম্ভাবনা থাকবে। কারণ এখন আস্তে আস্তে আমরা আরো কম্পিটিটিভনেস এর দিকে আগায় যেতেছি। ওকে, আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। যেটা বলছিলাম অনধিকৃত, অধিকার করে নাই এরকম আয়তন। তো সিম্পল, যে আমরা যদি বক্সের আয়তন থেকে, আমরা একটা বক্সের ভিতর যদি আমরা গোলকটা সেট করি, এই গোলকটা সেট করার পর কিছু ফাঁকা জায়গা থাকে না, চারটা কর্নার বরাবর, আমরা একটা চিত্রটা দেখি, এই 4 কর্নার বরাবর কি ফাঁকা জায়গা থাকতেছে না? এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, এই জায়গাগুলো কি ফাঁকা না? তো প্রশ্ন হচ্ছে, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে কতটুকু ফাঁকা জায়গা আছে, এই যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা কতটুকু, তার আয়তন কত। তো এইটা বোঝার জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে তোমরা কি করবা, এই বক্সের যে আয়তনটা আছে বক্সের আয়তন থেকে গোলকের আয়তনটা বাদ দিয়ে দিবা, তাহলেই উত্তর পেয়ে যাবা। অনধিকৃত আয়তন, তো তোমরা একটু ক্যালকুলেট করলে অনধিকৃত আয়তনটা বের করতে পারবা, এখানে যে অনধিকৃত আয়তনটা আছে এটা বের করতে পারবা। তো ঘনকের এক ধার, আবার এখানে ব্যাখ্যাতেও দেওয়া আছে ঘনকের এক ধার ইকুয়ালস টু, অনেক ভালো কাজ করছে সে, পুরা ডিটেইলসে সে এটা রেডি করছে। তো ঘনকের এক ধার ইকুয়ালস টু কত, 6 মানে কত, 6 কিউব সেন্টিমিটার কিউবে সে আয়তন বের করছে। আমরা গোলকের আয়তন বের করে রাখছি। তো যেটা বলছিলাম ঘনকের আয়তন থেকে যদি গোলকের আয়তনটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, অনধিকৃত আয়তন বা যে আয়তনটা অধিকার করে না সেটা পাওয়া যাবে। ওকে, তো আমাদের 5 নাম্বার প্রশ্ন, সেটা ছিল কি, একটা ঘনবস্তু দেয়া আছে, ঘনবস্তুর পৃষ্ঠতল কয়টা, একটা ঘনবস্তু দেয়া আছে, একটা ঘনবস্তুর পৃষ্ঠতল কয়টা, ভালো কথা, ধার কয়টা। তো এই প্রশ্নটা যখন আমি ভিডিও লেকচার বানাইতেছিলাম তোমাদের জন্য, যে সৃজনশীল বা বেসিক ক্লাসটা যখন নিছিলাম, তখন এই ধারটা নিয়ে বলছিলাম যে তোমার এই ধারের জিনিসটা বোঝার জন্য তুমি তোমার যে ঘরে বসে আছো ঘরটাকে একটু অবজার্ভ করো। তো ঘরটাকে যদি অবজার্ভ করো, তুমি যেই অবস্থায় বসে আছো, তোমার সামনে একটা ওয়াল আছে, পিছনে একটা ওয়াল আছে, তুমি কিন্তু মোটামুটি একটা আয়তাকার ঘনবস্তুর ভিতর বসে আছো, ঠিক আছে। তো এখন দেখো তোমার সামনে একটা ওয়াল আছে, পিছনে একটা ওয়াল আছে, কয়টা ওয়াল গেল, কয়টা তল গেল, দুইটা। তোমার ডানে একটা ওয়াল আছে, বায়ে একটা ওয়াল আছে, ডানে একটা ওয়াল, বায়ে একটা ওয়াল, কয়টা ওয়াল গেল, মোট হলো 4টা। তুমি একটা তলের উপর বসে আছো, একটা তলে তুমি বসে আছো, তো একটা তল এবং তোমার সিলিং আরো একটা তল, তাহলে কয়টা তল হলো, মোট 6টা। এরকম যদি আয়তাকার ঘনবস্তু হয় তখন তার তল কয়টা থাকে, 6টা, ঘনবস্তু তল কয়টা, 6টা। ওকে, ধার কয়টা, তো ধার বা এজ, আমরা বলছিলাম ধার বা এজ, ই
আমরা একটু স্পেলিংটা দেখে নিবা, ইডি ইডি জি ই, এইজ। এইজ জিনিসটা কি? তো আমরা অনেকে বলি না যে আমাদের দা যে দা দিয়ে আমরা কাটি সেটা বলি যে ধার কমে গেছে। তো ধার কমা মানে কি? যখন এই যে প্রথমে বলতেছিলাম, যখন দুইটা তল একটা জায়গায় মিলিত হয়, যখন দুইটা তল একটা জায়গায় মিলিত হইতেছে, যখন দুইটা তল একটা জায়গায় মিলিত হইতেছে, এই যে অংশটা আছে এই অংশটাকে বলে কি ধার। যে রেখাটা উৎপন্ন করতেছে, বললাম না ওই আমাদের দ্বিতল কোণের সংজ্ঞাতে বললাম, এই পাশে একটা তল এই পাশে একটা তল এক জায়গায় মিলিত হয়েছে, একটা রেখা উৎপন্ন করছে, ওই রেখাটারই বলতেছি কি ধার। তো তোমার যে ঘর আছে, ঘরের ভিতর কয়টা ধার আছে তুমি গুনে ফেলো। এই যে প্রথম এই কর্নার বরাবর একটা, এই কর্নার বরাবর একটা, সবগুলা লম্বা লম্বি কর্নার বরাবর একটা একটা, মোট 4টা। ওকে, তুমি যে ফ্লোরে বসে আছো এই ফ্লোরে আছে 4টা, একটু কাউন্ট করে দেখো। এবং তোমার সিলিংটা চিন্তা করো, তোমার সিলিং এ আছে আরো 4টা, তাহলে মোট কয়টা হলো? 12টা হলো। সমতল অথবা বক্রতল দ্বারা বেষ্টিত। হ্যাঁ, যে সবসময় যে সমতল থাকবে এরকম না, অনেক সময় যে বাঁকা যে তলগুলো আছে, যেমন গোলকের তল কি বাঁকা, গোলকের পৃষ্ঠ কি বাঁকা, গোলকের পৃষ্ঠ কি বাঁকানো, গোলকের তল দিয়ে অনেক সময় থাকতে পারে। ওকে, আচ্ছা আমরা পরবর্তী যাই। এই ক্ষেত্রে উত্তর কোনটা হবে? এই ক্ষেত্রে উত্তর তিনটাই সঠিক। যেমন সে এখানে বলছে একটা ইট নিয়ে চিন্তা করছে, একটা ইট এবং একটা ক্রিকেট ব্যাট উভয়ই ঘনবস্তু। হ্যাঁ, খুব সুন্দর ক্রিকেট ব্যাটের কথা বলছে, ভালো একটা উদাহরণ দিছে যে ক্রিকেট ব্যাট জিনিসটা কি। ক্রিকেট ব্যাট জিনিসটা হচ্ছে হলো গিয়া যে তোমরা যদি ব্যাটটা দেখো, ব্যাটের কিন্তু ঠিকই জয়টা তলের কথা বলছে, এতগুলা তলে আছে কিন্তু সবগুলা তল কিন্তু সমান না। একটু ভালো করে যদি চিন্তা করো, সবগুলা তল কি হবে? সমান না। সবগুলা তলের ভিতর কি আছে দেখবা কি, ওই পৃষ্ঠটা এরকম বাঁকানো, একটা তল এরকম বাঁকানো, যেরকম ব্লেড যেটা থাকে ব্লেডটা এরকম বাঁকানো, সাইড গুলোই থাকে, হাতলটা গোলাকার মানে সিলিন্ডার শেপের, আর যে সামনের যে অংশটা এটা হচ্ছে অর্ধবৃত্ত আকৃতির অনেকটা বলতে পারি আমরা, এই টাইপের বিষয়গুলা থাকে। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি এই বিষয়গুলা। হ্যাঁ, এই 5 নাম্বার প্রশ্নে। এখন আমরা পরবর্তী যে অংশটা আছে ওই অংশটাতে যাব। আচ্ছা, এইখানে ঘনবস্তু বলতে যখন আমরা আয়তাকার ঘনবস্তুর কথা বলতেছি, ঠিক আছে? তো আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে বা সাধারণত আমরা জেনারেল যে ঘনবস্তুটা চিন্তা করতেছি এটা আয়তাকার ঘনবস্তু বলি, কারণ তোমাদের বইয়ে বক্রতল বিশিষ্ট ঘনবস্তু নিয়ে ওই রকম আলোচনা করে নাই, ঠিক আছে? তাই এর পৃষ্ঠতল এখানে প্রশ্নটার ভিতর যদি তোমরা কারেকশন করো, আমরা একটু দেখি প্রশ্নটার ভিতর কি ছিল। আমরা প্রশ্নটা দেখবো এখানে, প্রশ্নের আলোকে। 5 নাম্বার প্রশ্ন, একটি ঘনবস্তু, হ্যাঁ, সমতল বক্রতল দ্বারা বেষ্টিত। হ্যাঁ, যদি তোমরা আবার এখানে গোলকের সেন্সটা আনতে যাও, যে গোলকের তো 12টা ধার নাই, ধার মানে তলগুলা যদি যুক্ত হয়, তো তবে ওই গোলক কেন্দ্রিক চিন্তা করতে গেলে আবার এই তোমার এই শর্তটা খাটে না। তোমাদের যে শর্তটা বলছো এখানে শুধুমাত্র এই একটা শর্ত সঠিক হয়, বাকি শর্তগুলো সঠিক হয় না। তো টেকনিক্যালি যদি এত ডিপে গিয়ে চিন্তা করো তাহলে এটা হয়। আর তোমাদের বইয়ে মূলত বইয়ের একটা জায়গায় খুব সুন্দর করে বলা আছে, তোমাদের বইয়ে সাধারণত সুষম ঘনবস্তু বা ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলছে আর কি। আচ্ছা, তাহলে যদি ওই সেন্সে আমরা যাই তাহলে 6টা পৃষ্ঠতল এটাও টিকবে না, আর 12টা ধার এটাও টিকবে না। যদি গোলক আকৃতি চিন্তা করি, কিন্তু গোলক একটা স্পেশাল ঘনবস্তু। তো এই জিনিসটা গোলক বলতে পারো, তোমরা তো কোনকও বলতে পারো, কোনকের কথাও বলতে পারো, কোনকেও কিন্তু সবগুলা তল নাই। তারপরে আমরা প্রিজম পড়ছি, প্রিজমে হ্যাঁ ঠিক আছে পৃষ্ঠতল আছে, কিন্তু এটা নেই। এখানে প্রশ্নটার ভিতর যদি সবচেয়ে সুন্দর হইতো আমি যদি বলে দিতাম আয়তাকার ঘনবস্তু। কি ঘনবস্তু বলতো? আয়তাকার, আয়তাকার ঘনবস্তু, তাহলে প্রশ্নটা একদম এপ্রোপ্রিয়েট ছিল। আয়তাকার ঘনবস্তুর তলগুলা বক্রতল হইতে পারে, ঠিক আছে? তো যেহেতু আমি আর কি ওই প্রশ্ন আলোকে আলোচনা করতেছি, আমি চিত্রের জন্য আর এখানে এডিট করতে মনে নেই, এটা আমার একটা মিস্টেক ছিল, যে আমার প্রশ্নটা সঠিক করার জন্য এখানে আয়তাকার ঘনবস্তু দিয়ে দিলে ভালো হইতো। আচ্ছা, আবার আমরা সলভে যাই। তো যেখানে ছিলাম আমরা একটু,
তো এই ছিল আমাদের 5 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন ছিল কি, যে একটা বৃত্ত দেয়া আছে, বৃত্তের বাইরের আয়তন দেয়া আছে, এর বৃত্ত না, বৃত্তের আয়তন তো থাকে না, তো কিসের আয়তন হবে? গোলকের আয়তন হবে। দেখি তো প্রশ্নটা, এই প্রশ্নে কি বলা হয়েছে, যে বাইরেও বৃত্তের আয়তন, আচ্ছা এখানে বৃত্ত বলাটা ঠিক হয় না, এখানে কি হবে, একটা ঘনবস্তু বলা লাগবে, অথবা তোমার কি গোলক বইলা আইডেন্টিফাই করা উচিত ছিল। এটা আসলে চিত্রের ভিতরেও দেখানো হয়েছে, একটা আয়তাকার ঘনবস্তু টাইপেরই দেখানো হয়েছে। তো আসি আমরা, তো এটার ভিতরে আয়তন দেয়া আছে, বাইরের আয়তন দেয়া আছে। তোমাদের কি বলছে, যে এই যে সাপোজ তোমাদের হাতে যে চুড়িটা পরি আমরা, আমাদের চুড়ির কথা বলা হইতেছে, এই চুড়ির ভিতরে আয়তনটা দেয়া আছে, বাইরের আয়তনটা দেয়া আছে। তোমাদের বলছে হলো গিয়ে যে কি, যে চুড়ি যে জায়গাটায় আছে, এই চুড়ির আয়তনটা কত। তো বৃত্তের আয়তন যথাক্রমে যেহেতু দেয়া আছে এত এত, তাহলে গাঢ় চিহ্নিত অংশের আয়তন কত। তো বড় আয়তন থেকে যদি ছোট আয়তনটা বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা উত্তর পাওয়া যাব। আমরা বড় আয়তন থেকে ছোট আয়তনটা বাদ দিয়ে দিব। এটাও কিন্তু অনেকটা আমাদের যে অনধিকৃত আয়তনটা ছিল সেটার মতো। আচ্ছা, 7 নাম্বার প্রশ্ন আসি আমরা, যে নিচের বর্গক্ষেত্রটির পরিসীমা যদি 24 সেন্টিমিটার হয়, তবে ছায়া যুক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত। মানে এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটার ক্ষেত্রফল কত। এটা 2D। আমরা যখন ওই ঘনবস্তু পড়ি তখন সেটা 3D, 3 ডাইমেনশনাল। আর 2D মানে কি, 2 ডাইমেনশনাল, যেখানে দৈর্ঘ্য প্রস্থ আছে। ঠিক আছে, এইখানে অনধিকৃত ক্ষেত্রফল বলবো আমরা কত। এই ক্ষেত্রে অনধিকৃত ক্ষেত্রফল কত, এটা আমরা বের করতে চাবো। তো অনধিকৃত ক্ষেত্রফলটা বলি তো কত আছে, যে আমরা কি করব, ওই আয়তকার যে ক্ষেত্রটা আছে, আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব, বা বর্গক্ষেত্রটা, আয়তক্ষেত্র না, বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব, এবং তার থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, তো পরিসীমা দেয়া আছে, পরিসীমা থেকে আমরা এক বাহুর দৈর্ঘ্য বের করলাম, ক্ষেত্রফল বের করলাম, এবং ব্যাসের সমান হবে, অনেকটা এই ঘনবস্তু প্রশ্নটার মতো ব্যাসের সমান হবে, যার ফলে কি আমরা ভাগ দিয়ে ওই দুইটা ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা আনসারটা পাওয়া যাব। ওকে, আনসারটা দেখো, তোমাদের ক্যালকুলেশন কমায় দেওয়ার জন্য আমি এখানে পাই আকারে রেখে দিচ্ছি, আর আমি ভাঙাই নেই, ভিতরে ভাঙাই নেই। ওকে, পাই আকারে রেখে দিচ্ছি। ক্লিয়ার? তো উত্তর কোনটা হবে? 2। আসি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, 8 নাম্বার। একটি গোলক এবং একটি বৃত্তাকার পাত। তো এটা নিয়ে কথা বলতেছিলাম, এটা তোমাদের বইয়ের হুবহু অঙ্ক, তোমাদের উচ্চতর গণিত বইয়ের হুবহু অঙ্ক, উদাহরণের অঙ্ক। তো একটু ভালো করে দেখবা, এটা একটা গোলক এবং বৃত্তাকার পাতের আয়তন দ্বয় সমান হলে আর এর মান কত। এই যে এখানে আর যে আছে, পাই আর স্কয়ার, 2/3 পাই আর স্কয়ার, এই আর এর মান সমান বলছে। এইখানে আসলে ওইরকম কিছু ভাবার নাই, দুইটা আয়তন সমান মানে এই আয়তন এবং এই আয়তন সমান, দুইটা আমরা যদি করে দিই, গুণ করে দিই, তাহলে উত্তরটা হয়ে যাবে। তো এখানে অনেকেই বলতে পারো যে স্যার পাই আর স্কয়ার এটা তো ক্ষেত্রফল নির্দেশ করতেছে, কিন্তু এখানে সামনে কিন্তু আরেকটা আইডেন্টিটি আছে, একটা সংখ্যা দেয়া আছে। তার মানে তিনটা জিনিস আছে এখানে, দুইটা আর একটা সংখ্যা, তাহলে কয়টা হলো? তিনটা। তো আমরা এখান থেকে অটোমেটিক্যালি আর বের করে ফেললাম, আর এর মান কত বেরোছে? 4। ওকে, আচ্ছা, এরপরে 9 নাম্বার এবং 10 নাম্বার, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই অঙ্কটা আমরা বলি ক্যাপসুল। আমরা যে ক্যাপসুল খাই না, ওই অসুস্থ হইলে যে আমাদের যে ক্যাপসুল খাওয়া লাগে, এই ক্যাপসুল নিয়ে অঙ্ক। তো এই ক্যাপসুলের জিনিসটা কি, একটা ক্যাপসুলের টোটাল দৈর্ঘ্যটা দেয়া আছে, টোটাল দৈর্ঘ্য এইখান থেকে এইখান পর্যন্ত তোমার দৈর্ঘ্যটা দেয়া আছে কত? 25 সেন্টিমিটার। ভালো কথা, 25 সেন্টিমিটার দৈর্ঘ্য। এখন ক্যাপসুলটা যদি তোমরা খুব ভালো করে দেখো, একটা ক্যাপসুলের বাইরের অংশটা এরকমই থাকে, আয়তাকার একটা গোলক থাকে, অর্ধগোলক, আর উপরের অংশটাও কি একটা অর্ধগোলক। তার মানে উপরে একটা অর্ধগোলক, নিচে একটা অর্ধগোলক, মাঝখানে একটা সিলিন্ডার। উপরে একটা অর্ধগোলক, নিচে একটা অর্ধগোলক, মাঝখানেরটা কি? সিলিন্ডার। তো এই যে তোমার সিলিন্ডার আছে, তো তোমার কি করা লাগবে, যদি সমগ্র তলে আয়তন বের করতে চাই, তাহলে অর্ধগোলক অর্ধগোলক মানে পূর্ণগোলক, একটা পূর্ণগোলকের আয়তন, আর কি ওই তোমার সিলিন্ডারের আয়তনটা বের করে ফেললে আমার উত্তর হয়ে যাবে। দেখি প্রশ্নে কি বলছে। চিত্রের ক্যাপসুলের সিলিন্ডার আকৃতির অংশের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তো এইখানে আছে 6, এইখানে আছে 6, তাহলে 12। এই যে তোমার এতটুকু অংশকে আমরা কি বলবো? সিলিন্ডার আকৃতির অংশ।
এতটুকু কি আমাদের সিলিন্ডার আকৃতির অংশ? তাহলে এর দৈর্ঘ্য কত দেয়া আছে বলো তো? এর দৈর্ঘ্য দেয়া আছে কত? আমি যদি 25 থেকে 12 বাদ দিই কত থাকবে বলো তো? 25 থেকে যদি 12 বাদ দিই তাহলে 13 সেন্টিমিটার থাকবে। আনসার শেষ। একদম মুখে মুখে উত্তরটা দেয়া যায়। এবং 10 নাম্বার প্রশ্ন। এখন আমরা আসব আমাদের সেই 10 নাম্বার প্রশ্নে। 10 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? সিলিন্ডার আকৃতির অংশের পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সরি সিলিন্ডার আকৃতির অংশের পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? পৃষ্ঠ মানে কি? সিলিন্ডার মানে কি? এটা একটা আয়তাকার ঘনবস্তু, কি বলে, একটা সিলিন্ডার ছিল, তাই তো? মানে বা বেলন ছিল। বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল কি? আমরা পড়াইছিলাম, মনে আছে? যে কি 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ ছিল। তো দেখি আমরা 2 পাই আর এইচ, এই যে 2 পাই আর এইচ, এবং আমরা ওইখান থেকে তো অটোমেটিক্যালি এইচ এর মান পেয়ে গেছি ক নাম্বার প্রশ্ন থেকে। তো এইচ 2 দিলাম, পাই এর মান বসাইলাম, 6 হয়েছে কত? গোলকের ব্যাসার্ধ। দেখবা ওই যে তোমার যে এইটার যে এখানে যতটুকু দৈর্ঘ্য অর্ধগোলক যেহেতু, তো এখানে যতটুকু দৈর্ঘ্য এটা তার ব্যাস, আর এতটুকু কি হবে? তার ব্যাসার্ধ। আমার তো প্রশ্নটি দেওয়া আছে, কারণ এটা এখানেও যাবে এখানেও আসবে। তো ব্যাসার্ধ দেওয়া আছে 6। তো তাহলে কি হলো? আমরা এই প্রশ্নটার উত্তর পেয়ে গেলাম। এখন তোমাদের জন্য যেহেতু পড়াইছি, আর একটু বাড়াই দিই তোমাদের প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, এটা তোমাদের কাজ, তোমরা আমাকে করে দিবা। 1 নাম্বার প্রশ্ন, এই যে ক্যাপসুলটা আছে, এই ক্যাপসুলের সমগ্র তলের ক্ষেত্রফল কত? ভালো করে খেয়াল করো, যে ক্যাপসুলটি আছে এই ক্যাপসুলের সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঠিক আছে। 2 নাম্বার প্রশ্ন, এই সমগ্র ক্যাপসুলটির আয়তন কত? 2 নাম্বার প্রশ্ন, সমগ্র ক্যাপসুলটির আয়তন কত? তার মানে একটা প্রশ্ন করছি যে তোমার এরিয়া কত, আর একটা প্রশ্ন করছি যে পুরা ক্যাপসুলটার ভলিউম বা আয়তন কত। এই দুইটা প্রশ্ন তোমাদের কাজ থাকলো। তো এই ছিল তোমাদের কোয়েশ্চেন সলভ। তো কোয়েশ্চেন সলভ আশা করি মোটামুটি ভালোই আমরা সলভ করতে পারছি। এখন দেখি তোমাদের